একটা জনসভা ডাকলেন স্বরাজ্য উদ্যানে। আমার ফরিদগঞ্জে একটা কলেজ আর 37টা হাই স্কুল ছিল। প্রত্যেক স্কুল থেকেই ছাত্র নিয়ে 250 জন ছাত্র আমরা হাইটা ফরিদগঞ্জে খেওয়াঘাটে একত্রিত হয়েছি। এখান থেকে হাইটা চাঁদপুর লঞ্চে গিয়ে এই লঞ্চে উঠলাম। ভোর 4:30 5টা লঞ্চে আমরা সদরঘাট নামলাম। এই সদরঘাট নেমে আমরা সারা বাংলাদেশ থেকেই তোমার লোক আসছে, দক্ষিণ অঞ্চলের লোক সবই লঞ্চে আসছে, অনেকে বাসে আইছে। আমরা একটা মিছিল বস্তা টস্তা দিয়া ঘুরা এখানে রাখলাম। এয়ার ফেসিস যাওয়ার ইচ্ছা নাই, তদবি সত্ত্বেও এখান থেকে আমি আবার বাইরে চলে আসি। আবার ভগ্নিগতির কাছে ছিলাম। যখন 7ই মার্চ শেখ সাহেবের ভাষণ শোনার পরে আমি বাড়িতে চলে আসি। আবুল খের পাটারি সাহেব, আমিলক মাস্টার সাহেবের, মবিজুল হক ভূঁইয়া সাহেব, আবার আমার সঙ্গে সামাদ ভাই, আরও অনেক ফজলুল মিস্ত্রির দোকানদার আউয়াল ভাই সহ ওনাদের নেতৃত্বে থানার থেকে রাইফেল বাইর করা হয়। তেসরা এপ্রিল মনে রাখবেন আপনারা সবাই, 3রা এপ্রিল যে পাটারি সাহেব আপনারা কি করছেন, আমরা তো এখনো পাকিস্তান বাহিনীর পাকিস্তানের আন্ডারে আছি। তখন উনি বললেন যে না, স্বাধীনতা বঙ্গবন্ধু ডিক্লারেশন দিয়েছে, অঘোষিত যুদ্ধ। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তাদেরকে থ্রেট দিয়ে আমরা বিনা ইয়েতে আমরা তাদের সমস্ত অস্ত্র লইয়া আমরা চলে আসলাম ওয়াপদা রেস্ট হাউসে। এবং আমি ফরিদগঞ্জ বাজার মাইক নিয়ে এলাম যে আর্মি, বিডিআর, নেভি, এয়ারফোর্স, পুলিশ, রিটায়ার্ড পার্সন, প্রেজেন্ট চাকরি যত আছেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমরা ফরিদগঞ্জ এয়ার হাই স্কুলের মাঠে ট্রেনিং দিতেছি। ওই সময় হাজারো বাঙালি জড়িত, ওই কেউ দেখার জন্য, কেউ ট্রেনিং করার জন্য। করিম সুবেদারকে এনে আমরা এই প্রতিরোধ যোদ্ধার কমান্ডার বানিয়েছি। তারপরে 22 তারিখ এপ্রিল মাসে যখন টেকনিক্যালে মিলিটারি আসে, তখন আমরা ফরিদগঞ্জ থেকে ওই রাইফেল আর গুলি নিয়ে ইসলিগুদাড়া পর্যন্ত যাই। যখন দেখি যে এই সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আধুনিক অস্ত্রের সঙ্গে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, তখন আমরা ওইখান থেকে রিটার্ন ফরিদগঞ্জে চলে আসি। ফরিদগঞ্জে আসি তখন আবুল খের পাটারি ভারতে ছাত্রদেরকে নিয়ে যেত। আমরা এখানে সুবেদার আলী আকবর পাটারি সাহেব, নোয়াখালী মিরেরাজ বাড়ি, আমাদের স্কুলের প্রথম যাত্রা ক্যাম্প ওনার। তখন আমরা মুক্তিবাহিনীর সংগঠন, এখানে 150 বাহিনী ছিল আমাদের সঙ্গে, পাক্কা আর্মির। পাকিস্তানিরা ফরিদগঞ্জ থেকে যেদিকে বাইরিত ওইদিকে তারা মাইর খাইছে। এখান থেকে সুস্থভাবে তারা কোথাও ফিরে আসতে পারে নাই। এখানে অনেক যুদ্ধ বিগ্রহের পরে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম মুক্ত ফরিদগঞ্জ থানা। এই যে সব দেখতেছ, ওইদিকে মানুষজন আসা এদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। আমরা এখন মানিকরাজ দাঁড়িয়ে আছি। মুক্তিযোদ্ধাদের সশস্ত্রভাবে আক্রমণ করার প্রথম যুদ্ধ হলো এটা, এপ্রিলের 27 তারিখ 1971 সাল। এই যুদ্ধ যখন 27 তারিখ সকাল থেকে লোড শুরু হয়েছে, চাঁদপুর থেকে খবর আসছে, এটা আমাদের থেকে ওপি বা আমাদের সিকিউরিটি যারা আছে তারা আমাদের খবর দিতেছে যে লোড হইতেছে এখন সকালে
9টার দিকে। 16 গজ ছিল তাদের ক্যাম্প। যখন লঞ্চটা ছাড়লো চাঁদপুরের থেকে 11টার দিকে, ছাড়ার পরে লঞ্চটা ফরিদগঞ্জের এই ডাকাতিয়া নদী হয়ে আসতেছে, কখন কতটুকু আসতেছে তখন আমাদেরকে পরস্পর আমাদের খবর আসছে। এই দিক দিয়ে আমরা প্রস্তুতি নিয়ে জৌলক ফাটার কমান্ড দিলেন, এই 71 জন লোককে 3টা ভাগে ভাগ করে আপনারা পজিশন নেবেন, এবং এটা রেকি হয়ে গেল, একজনকে রেকির জন্য পাঠিয়ে দিয়েছে কোন জায়গায় কোন অবস্থানে গেলে সুবিধা মতো আমরা অ্যাটাক করতে পারবো এবং কোথায় কিলিং জোন, কোন জায়গায় আমরা আক্রমণ করব, সেই স্থানগুলা তাড়াতাড়ি নির্ধারণ হয়ে গেল। আইসা সাইকেলে আইসা দেখা রেকি করে গেল। রেকি করার পরে সাথে সাথে মুভমেন্ট শুরু হয়ে গেল। আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তি সেনাপতি শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তি সেনাপতি। আমরা সাথে অস্ত্র শস্ত্র যা কিছু আছে, ম্যাগজিন, তারপরে স্পেয়ার ব্যারেল, এলএমজির এগুলা, রাইফেল, সবাই সশস্ত্র অবস্থায় সেখান থেকে পাইকপাড়ার থেকে রওনা হয়ে আমরা চলে আসলাম 1:30টার দিকে। তখন লঞ্চ নানিপুর, দিনের 10টা লঞ্চ তখন নানিপুর এই যে সুইচ গেট আছে না, এই সুইচ গেট দিয়ে এখন প্রবেশ করতেছে। আমরা পজিশনে গেলাম ওই বাড়িতে, আর এই বাড়িতে পজিশন নেওয়া হলো। আর গাজীপুর বাজার, তাদের সবাইরে টার্গেট হলো এই কোনায়। 4টা এলএম দিয়েছিল আমাদের কাছে প্রথম ফায়ারে। ওইখান থেকে ওই বাড়ির থেকে যখন প্রথম ফায়ার হয় তখন 3 জায়গার থেকে আমাদের ফায়ার খুলে গেল। তখন তারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, হয়রানির মধ্যে পড়ে গেল। কার্ডের বাড়ি ছিল, একবার ওইদিকে যায় সেদিকে যায়, মানুষ রাত্রে যখন দিয়ে বুলে ভাই মানুষ হয়রানির মতো হয়ে যায়। এখন তারা দিয়ে বুলের মতো হয়ে গেল, আতঙ্কের মতো যে এখানে আসছে। এখন সহযোগিতা করার মতো তাদের কিছু নাই। আর্টিলারি ফরিদগঞ্জ থেকে অনেক ফায়ার করছে, মিছিল গানে ফায়ার করছে, কিন্তু রেঞ্জের বাইরে। এই জায়গার যুদ্ধটা কত সময় ধরে হয়েছিল? প্রায় 2:30টার থেকে শুরু হলো। এখানে ঢুকতে 2:30টা লাগছে, যেমন টুপি হইয়া ঘুরিয়া লঞ্চ এই এখানে আসতে আসতে 2:30 বা 3টা এতটুকু। তখন অ্যাটাক করার সাথে সাথে এই যখন শুরু হলো, লঞ্চটা আগাইতেছে, আমরা গুলি করতেছি। ঈদগাহ বরাবর গেছে, আরে আস্তে এটা ডুবতেছে। তখন ড্রাইভার, লঞ্চের ড্রাইভার একটু পশ্চিম সাইডে একটু সেফ তারা মনে করতেছে। তখন ছিল কিছু কিছু পানি ছিল, বর্ষাকাল আসতেছে মাত্র এপ্রিল মাসে, সবই দেখতেছি নদী ফাঁকা, কতটুকু পর্যন্ত নদী ফাঁকা একদম পুরা। তারপরে শুধু লঞ্চটা আর আমরা এই পারে। তারপরে এই লঞ্চটাকে ওইটা কোনো রকমে করে জানে বাঁচার জন্য যারা বেঁচে ছিল তারাও ওই পাড়ে উঠা কোনো রকমে ভিজা বড় অবস্থায় যাইয়া ওখানে ধানুয়ার দিকে একটা আছে, রোড আছে, ধানুয়ার দিকে মেন রোডের দিকে দৌড়াইয়া চলে গেছে। মানুষজন তখন আস্তে আস্তে এই মিছিল সহকারে আসতেছে যে লঞ্চ ডুবাই পালাইছে, মুক্তিযোদ্ধারা জয় লাভ করছে। আমার রাখাল মন গান গে যায়। আর এটাই ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ ফরিদগঞ্জবাসীর জন্য, চাঁদপুরের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে মুক্তি বাহিনীরা পাক আর্মির সাথে লড়াই করে টিকে থাকতে পারবে কিনা সম্মুখ যুদ্ধে। এটাই আমাদের প্রথম লড়াই। তারপরে জনগণকে আমরা একটা পর্যায়ে দেখছি যে এখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবন্ত অবস্থায় চলে যাচ্ছে। তখন জৌলক পাঠান সাহেব এই এলাকায় কারফিউ জারি করলেন। এখান থেকে গাজীপুরের দক্ষিণে আরেকটু, আর এখান থেকে মানিকরাজ পুরাটায় কারফিউ দেওয়া হলো। শুধু মুক্তি বাহিনী ডিউটি করবে, টহল দিবে সারা রাত্রে। যেহেতু লঞ্চটা রয়ে গেছে, মাল সামানা সব রয়ে গেছে এখন পানিতে, এই জন্য আমরা
সশস্ত্র অবস্থায় সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে সারা রাত্রে ডিউটি দিল। দিনের যখন 8টা-9টা বাজলো, আবার জনগণ কৌতূহলবশত দেখার জন্য পরিস্থিতি অনেকেই আসলো, আমাদেরকে স্বাগতম জানালো, আসলো। আর আমরা বললাম যে একটা কাজ করতে হয়, এখানে অসংখ্য মালসামানা আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা করতে হবে? মানুষের এত উদ্দীপনা, আকাঙ্ক্ষা যে যেটা বলেন আমরা তা করবো। আপনারা খেয়েছেন না খেয়েছেন, কি করছেন, খাবেন না খাবেন, সব কিছু আমাদেরকে বলেন, সব তৈয়ার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। তারপরে জয়লক পাঠান সাহেব অর্ডার দিলেন যে এই আমাদের বাহিনীদেরকে অর্ডার দিলেন যে জনগণকে বলল যে কাশি সংগ্রহ করেন, মোটা কাশি, এবং যে লঞ্চের যে কাশি আছে সেগুলা কালেকশন করার জন্য সাতরাইয়ে যাইয়া, এটা শুধু 7টা দেখা যাইতো এর, আর সবটাই ডুবে গেছে, উপরের 7টা দেখা যেত লঞ্চে। তখন ঢুকে সেখানে উঠে এই কাশি সংগ্রহ, এবং এই গাজীপুর বাজার থেকেও তখন নৌকার বড় বড় রশি এগুলা দিল। দেওয়ার পরে এরপরে বাঁধা হলো, এই বাঁধা ওই পাড় থেকে এই পাড়ে এই পূর্ব পাড়ে আনা হলো। পূর্ব পাড়ে আনার পরে এই তারপরে খালাস শুরু হলো। ঢুকা এই মাল ছানাবানা ভিজারা অবস্থায় বুলেটের পেটি, তারপরে আর্মসের পেটি, রকেট লঞ্চার, তারপরে RCL, তারপরে আপনার এই কামান, এসব বিভিন্ন ধরনের আইটেমের যেটা অত্যাধুনিক এই অস্ত্র মুক্তিযোদ্ধারা কালেকশন করে লয়ে গেলাম আমরা ইয়েতে পাইকপাড়াতে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ। তোমাদেরকে যে সাইক্লোস্টাইল মেশিনের কথা শোনাচ্ছি, সেটা এখন তোমরা সরজমিনে স্বচক্ষে দেখো। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা ফরিদগঞ্জের প্রজেক্ট অফিস থেকে এটা কালেকশন করছি। এটা নিয়ে চলে যাচ্ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে জমা দিবে অফিসার। সেখান থেকে আমরা জোর করে নিজেদের নিয়ন্ত্রণে আইনে এটা তখন আমাদের প্রেসের কাজ করত। মহান মুক্তিযুদ্ধে এই রুমটাকে, এখানে ওয়াল ছিল না, পার্টিশন ছিল না, বড় রুম ছিল, চেয়ার টেবিল এগুলি দিয়ে পেন্সিল পেপার, এটা চালাইতে হইলে পেন্সিল পেপার, ওই পেপারের মধ্যে কলমও ভিন্ন, আর ওই পেপারে লিখে সেই পেপারটা তোমার এইখানে পিটকুটি দিয়ে এগুলোর মধ্যে কালি মাইখা ঘুরাইলে তোমার যত এইখান থেকে ওই একটা কাগজ দোকানের ব্যবস্থা আছে, এইখান থেকে ঘুরে ওই দিক দিয়ে বাড়ি হয়ে যেত। তো আমরা মুক্তিযুদ্ধের নিরাপদ, প্রাথমিকভাবে নিরাপদ জায়গা এই দালানটা, এই প্লেসটা আমরা বাইছা নিয়েছি। এই জন্য এই পরিবারের আমার জ্যাঠা, ওনারা এই বহু পূর্বের থেকেই আওয়ামী লীগ সমর্থন করতেন। আওয়ামী লীগের নেতা ছিলেন আমার জ্যাঠার রহমানুল্লাহ পাটোয়ারি, আর আমার জ্যাঠাতো ভাই আছে হামিদুল্লাহ পাটোয়ারি। আমরা এইখানে এটা নিয়ে গেছি, তো আমার বাড়ি সে দেখাইলাম। আমার সেখান থেকে এইখানে আইনা, এখান থেকে আমরা প্রচারপত্র চালাইতাম। যে বুলেটিনটা আমরা প্রথম চাপছি যে এই মাত্র খবর এলো টিক্কা খান মারা গেল। টিক্কা খান ভাষণ দিল, শেখ মুজিব গ্রেপ্তার হয়েছে। আর আমরা এটার বিপরীতে এখান থেকে বুলেটিন দিলাম
যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের সাথে রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। তো এগুলি প্রচার করেন না আমাদের কর্মী ছিল, বাড়িয়ে বাড়িয়ে রাস্তায় মানুষের কাছে এগুলি বিলি করত হ্যান্ডবিল আকারে। মানুষের যে চেতনাবোধ সৃষ্টি করার জন্য আমরা তারা যেটা পাকিস্তানিরা যে প্রচার করতো তার বিপরীতে আমরা এখান থেকে আরেকটা বুলেটিন। পাকিস্তানের এই জায়গাটাকে সন্দেহ করেনি? এই জায়গাটার সন্দেহ তারা করেনি, মানে তখন তারা ফরিদগঞ্জে আসে নাই। কিন্তু আসার যখন তারা ফরিদগঞ্জে আসবে, ওই যে স্কুল দেখছো সেখানে আমাদের প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প। ফরিদগঞ্জে আসবে যে কোনো সময় আসতে পারে এরকম মনে করেই আমরা আবার আমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্প নিয়ে গেছি। এখান থেকে প্রায় 2.5 থেকে 3 মাইল পূব দিকে ফাইকপাড়া, এবং এই মেশিনও আমরা সাথে নিয়ে গেছি। পুরা যুদ্ধকালীন সময় এই মেশিনটা তোমার যেখানে তোমার ক্যাম্প ছিল, বড় বড় ক্যাম্প, ছোট ক্যাম্পে না, সেখানে এই মেশিনটা যাইতো। সেই সাইকেল মেশিন এবং এই জায়গাটা কন্ট্রোল রুম হিসাবে আমরা যুদ্ধকালীন সময় বেশ সময় ব্যবহার করছি। পাকিস্তানিরা ফরিদগঞ্জে আসার আগ পর্যন্ত আমরা এখানে এই কাজ করছি এবং প্রচারপত্র চালাইতাম এই সাইকেল মেশিন দিয়ে। মুক্তিযুদ্ধকে জানো 91তম পর্বের কুইজ। গাজীপুর শেখের ড্রোনে যুদ্ধ সংগঠিত হয় কত তারিখে? এ 25 জুন, বি 28 মার্চ, সি 27 এপ্রিল, ডি 20 মে। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 1624 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 90তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, হানাতলি ও বাগমারা যুদ্ধে কতজন শহীদ হন? সঠিক উত্তর বি 4 জন। এই পর্বের বিজয়ীরা উদয়ন, রাসেল ও শুভন। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এর কাছেই তখন ইয়ে ছিল না, বাউন্ডারি ছিল না, এই বাউন্ডারি ছিল না তোমার এই সোজা পশ্চিম দিকে মুচিবাড়ি, ওইখানে আমরা ট্রেন্স করে অবস্থান নিতাম। তখন একমাত্র চলাচলের পথ ছিল এটাই। এখানে একটা খেওয়া ছিল, সানপুর থেকে লোকজন সেই ফালে আসতো, খেওয়া দিয়ে এই ফালে উঠতো, এবং মিতালি, সোনারতরী এই লঞ্চগুলা ঢাকার থেকে ফরিদগঞ্জে টাচ করে ইয়েতে যাইতো, রায়পুর। আমরাও আমাদের এখানে একটু আরামের জায়গাও এবং নিরাপদ জায়গা, আমরা কামারের থেকে তোমার কি বলে বল্লম, তীর, ধনুক এবং আমাদের কাছে যেই আর্মস অ্যামুনিশন এগুলো আমরা এইখানে রাখতাম। এখানে তো রাজাকাররা থাকতো, তারা সাধারণ মানুষের উপর কিভাবে নির্যাতন করত? সাধারণ মানুষ তো এলাকার মধ্যে বিচরণ করতো না। তারা ফরিদগঞ্জ বাজারে সাধারণ মানুষ ভয়ে আসতো না। রাজাকাররা এবং পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে আওয়ামী লীগ, হিন্দু অর্থাৎ স্বাধীনতার পক্ষের কোনো রাজাকারের আত্মীয় স্বজন অথবা তাদের
কারো উপরে পছন্দ হয়েছে তাদেরকে তারা ধরে আনত। স্বাভাবিকভাবে কোনো জনসাধারণ এই 9 মাসে ফরচুন বাজারও আসতো না। তাই এদের এইখানে এই ক্যাম্পে, এটা একটা টর্চার সেল, এখানে যখন মুক্ত ছিল রাজাকাররা, আর্মিরা পাকিস্তান থেকে সানপুর থেকে যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত এগুলি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু যখন তারা এখানে আইসা ক্যাম্প করে ফেললো, তখন আমরা তো এখান থেকে চলে গেছি বাটিরগাঁও থেকে চলে গেছি ফাইকপাড়া, বহু দূরে চলে গেছি। ফাইকপাড়ার থেকে আমরা আরো দূরে চলে গেছি। আর তারা পার্মানেন্ট তো এখানে এই 9 মাস ওয়াবদা রেস্ট হাউস, তারপরে এয়ার হাই স্কুল, আর এটা জেলা পরিষদের রেস্ট হাউস, এটাকে বলা হয় জেলা পরিষদের। এই রেস্ট হাউসে থাকা মানুষজনকে ধরে আনতো, ধৈরা কাউকে নিয়ে যাইত তোমাদের এয়ার হাই স্কুলের সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে টর্চার সেল। সেখানে তোমাদের এয়ার হাই স্কুলের মসজিদের পূর্ব দিয়া